হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। তো তোমরা যারা প্রাইমারি, আপার প্রাইমারি এবং পঞ্চায়েতের জন্য প্রস্তুতি নিচ্ছ, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা কিন্তু বাংলা ব্যাকরণের অনেকগুলো ক্লাস করিয়েছি, অলরেডি অনেকগুলো ক্লাস করানো হয়ে গেছে। আজকে আমরা যে ক্লাসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সমাস। সমাস অলরেডি পার্ট 1 আমরা আলোচনা করেছি। তো তোমরা প্রত্যেকেই জানো, যদি আমাদের প্রাইমারি টেটের সিলেবাসটা দেখি এবং বিগত বছরের প্রশ্নগুলো দেখি, তাহলে বাংলা ব্যাকরণের যে শ্রী ব্রাহ্মণদেব চক্রবর্তী, তার বইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই বই থেকে কিন্তু প্রতি বছর প্রচুর প্রশ্ন পরীক্ষা এসেছে। তো এই বই থেকে কিন্তু আমরা সমাজটাকে খুব ভালো করে প্র্যাকটিস করছি। আজকের ক্লাসে আলোচনা করব আমরা দুটো সমাজ নিয়ে। অলরেডি কিন্তু এর আগের ক্লাসে আমরা দ্বন্দ্ব সমাস নিয়ে আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা আলোচনার টপিক হচ্ছে আমাদের দ্বিগু সমাস, এবং তার সঙ্গে থাকছে আমাদের কি কর্মধারয় সমাস। এই দুটি সমাস নিয়ে আমরা আলোচনা করব এবং সঙ্গে থাকছে আমাদের বিভিন্ন ধরনের এমসিকিউ। প্রত্যেকটা জিনিস কিন্তু আলোচনা হবে। খুব ভালো করে মন দিয়ে ক্লাসটা করো। যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবে। ওকে, প্রত্যেক ক্লাসে দেখো মন দিয়ে। ওকে, দেখতে পাচ্ছ সবাই? তাহলে জিনিসটা ভালো করে বুঝবো আমরা। তাহলে প্রথমে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে কি দ্বিগু সমাস। তাহলে টোটালের আলোচনাটা কি, প্রথমে যেটা আমরা আলোচনা করব দ্বিগু সমাস। এটা হচ্ছে আমাদের বাংলা ব্যাকরণের সমাসের দ্বিতীয় শ্রেণী বিভাগ। দেখো, তাহলে দ্বিগু সমাস কাকে বলছে, এর অর্থ কি আমরা দেখে নিব। যে সমাসে পূর্বপদটি সংখ্যাবাচক, আমরা অলরেডি কিন্তু সমাসে পূর্বপদ কোনটি, পরপদ কোনটি, এটা আমরা জেনে গেছি প্রথম ক্লাসে। তাহলে বলছে যে সমাসে পূর্বপদটি সংখ্যাবাচক বিশেষণ এবং পরপদটি মানে উত্তর পদটি কি হবে, বিশেষ্য হয়, এবং সমাসবদ্ধ পদটির দ্বারা কোনো সমষ্টি বা সমাহারকে বোঝায়, তাকে আমরা কি বলবো, দ্বিগু সমাস। এই সমাস পড়তে গেলে সব থেকে সহজ হচ্ছে দ্বিগু সমাস এবং দ্বন্দ্ব সমাস, একদম সহজ। তাহলে দ্বিগু সমাস চিনব কি করে, আমরা দেখে নিলাম কি যে পূর্ব পদটি হবে সংখ্যাবাচক বিশেষণ এবং পরপদটি হবে একটি বিশেষ্য, এবং সেটির মাধ্যমে কি বোঝাবে, একটা সমাহার বা একটি সমষ্টিকে বোঝাবে, সেটাকে আমরা কি বলবো, দ্বিগু সমাস। এবার এই দ্বিগু কথাটির অর্থ কি এটা আমরা জানবো। বলছে দ্বিগু শব্দটির অর্থ হচ্ছে দুটি গরুর সমাহারে কৃত বা দুটি গরুর বিনিময়ে কেনা। এইখানে যে শব্দটি ব্যবহার করা হয়েছে দ্বিগু, এই দ্বিগু কথার মানে কি, দ্বি কথার অর্থ হচ্ছে দুই, আর গু কথার অর্থ হচ্ছে গরু। তাহলে দ্বিগু কথার অর্থ হচ্ছে দুটি গরু, বোঝা গেল? তাহলে দ্বিগু সমাস মানে কি, দুটি গরুর বিনিময়ে কেনা, এটা কি আমরা দ্বিগু সমাস বলবো। তাহলে দ্বিগু সমাস কাকে বলে এবং দ্বিগু কথার অর্থ কি আমরা কিন্তু জেনে নিলাম। এবার এই দ্বিগু সমাসের বেশ কিছু ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো আমরা জানবো। কি, পূর্বপদ, পূর্বপদ সর্বদাই কিন্তু সংখ্যাবাচক বিশেষণ হবে। কি বললাম, পূর্বপদটি সব সময়, সব সময় মানে অলওয়েজ কি হবে, সংখ্যাবাচক বিশেষণ। যেমন দ্বি, ত্রি, চতু, পঞ্চ, সপ্ত, শত ইত্যাদি। আর পরপদটি কি হবে, সর্বদা বিশেষ্য মানে নাউন হবে। যেমন হচ্ছে কি নদী, রাত, ভুবন, প্রদীপ ইত্যাদি। অর্থের প্রাধান্য কি হবে, এই যে দুটো পদ পেলাম, একটা পেলাম আমরা পূর্বপদ আর একটা পেলাম আমরা পরপদ, তাহলে দুটো তো পদ পেলাম, এই দুটো পদের মধ্যে কার অর্থ প্রাধান্য পাবে, এক্ষেত্রে সবসময় যেটা পরপদ হবে মানে উত্তর পদের অর্থ প্রাধান্য পাবে। এর আগের ক্লাসে আমরা যখন পড়েছিলাম দ্বন্দ্ব সমাস, তাই তো, দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে উভয় পদ মানে উত্তর পদও প্রাধান্য পাচ্ছে, আবার পরপদের ক্ষেত্রেও কিন্তু অর্থ প্রাধান্য পাচ্ছে। কার ক্ষেত্রে, দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে। তাহলে মনে রাখবো, দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে পূর্বপদ এবং পরপদ দুটি পদেরই অর্থ প্রাধান্য পায়, কিন্তু দ্বিগু সমাসের ক্ষেত্রে সর্বদা পরপদ মানে উত্তর পদের মানে পরের পদের অর্থ কিন্তু প্রাধান্য পাবে। ক্লিয়ার সবার, বুঝতে পেরেছ? চলে আসো, এবার কি বলছে দেখো, এই যে দ্বিগু সমাস তৈরি হচ্ছে,
অর্থাৎ সমাসবদ্ধ পদ। তাহলে সমাসবদ্ধ পদ কি, এর আগের ক্লাসে বুঝিয়ে দিয়েছি। এই সমাসবদ্ধ পদটির দ্বারা সবসময় সবসময় সমাহার, সমষ্টি বা মিলনকে বোঝাবে। চলি আমরা কিছু গুরুত্বপূর্ণ এবার উদাহরণ দেখলে আমরা কিন্তু সহজে পারবো। দেখো প্রত্যেকটা উদাহরণ আমরা একটু দেখে নিই, তাহলে বুঝতে পারবো। যেমন দেখো পঞ্চপ্রদীপ, ঠিক আছে, পঞ্চপ্রদীপ এটা যদি ব্যাসবাক্য করি কি হবে, পঞ্চপ্রদীপের সমাহার। দেখো পঞ্চ মানে কি 5, এটা কি নাম্বার মানে অ্যাডজেক্টিভ, সংখ্যাবাচক বিশেষণ। আর প্রদীপটা কি নাউন। তাহলে পঞ্চপ্রদীপের সমাহার, আর এখানে কি রয়েছে, সমাহার রয়েছে, তাই পঞ্চপ্রদীপ হয়ে গেল। নবরত্ন কি হবে, নবরত্নের সমাহার, মানে 9জন রত্নের সমাহার, নবরত্ন। দুনয়ন, 2 নয়নের সমাহার। দশচক্র, 10 চক্রের সমাহার। তারপরে চলে আসি ত্রিভুবন, ত্রিভুবনটা কি হবে, দেখো ত্রি মানে 3, ত্রিভুবনের সমাহার। তারপর হচ্ছে দশাবতার, 10 অবতারের সমাহার। তারপর চলে সপ্তাহ, সপ্ত অহর সমাহার, মানে সপ্ত মানে 7টা দিনের সমাহার। তারপর চলে আসি আমরা 13 নদীর সমাহার, মানে 13 নদী মানে কি, 13 নদীর সমাহার আমরা পেয়ে গেলাম। তারপরে চলে আসো পঞ্চরাত্র, তাহলে কি হবে, পঞ্চরাত্রি সমাহার। তারপর চলে আসো চতুর্দর্শ ভুবন, এটা কি হবে, চতুর্দশ মানে 14টি ভুবনের সমাহার। বুঝতে পেরেছো? তাহলে একটা হচ্ছে সংখ্যাবাচক বিশেষণ আর পরপদটি হবে বিশেষ্য। তাহলে সেটা কি আমরা কি বলবো, অবশ্যই দ্বিগু সমাস। বুঝতে পেরেছো, ক্লিয়ার? তারপর দেখো আরো অনেক উদাহরণ দিয়ে দিয়েছি যেগুলো পরীক্ষা আসে। তেপান্তর, এখানে কি হবে, মানে 3টি প্রান্তরের সমাহার। চৌরির, 4 চিরের মানে 4টে ফাটার সমাহার। নবরাত্র, 9টি রাত্রি সমাহার বা নবরাত্রি সমাহার। তারপর চলে এসো দৈমাতুর, 2 মাতার সন্তান, তাকে বলছে দৈমাতুর। পঞ্চনদ, পঞ্চ নদীর সমাহার। 16 কলা, 16 কলায় পূর্ণ বা 16 কলায় সমাহার। এটা 2 রকম ভাবে আসে পরীক্ষায়, 16 কলায় পূর্ণ আর একটা আছে 16 কলায় সমাহার। দিগু, 2টি গরুর সমাহারে কৃত। চৌহদ্দি, 4 হদ্দ বা 4টি সীমার সমাহার। বোঝা গেল? তাহলে এইভাবে কিন্তু এগুলো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, না হলে কিন্তু হবে না। এগুলো ভালো করে কিন্তু পরীক্ষার জন্য প্র্যাকটিস করবে। অনেকগুলো দেওয়া আছে, আমি এগুলো বলে অযথা সময় নষ্ট করছি না, তোমাদেরকে বুঝিয়ে দিলাম জিনিসটা, একটু ভালো করে প্র্যাকটিস করবে। ওকে, দেখো অনেক তোমাদের শিক্ষকতার স্বপ্নকে পূরণ করার জন্য আমরা নিয়ে এসেছি শিক্ষকতার স্বপ্ন পূরণের নতুন ব্যাচ। এখানে প্রাইমারি আপার প্রাইমারি 2টি কোর্সই তোমরা করতে পারবে। আমাদের কি কি এই কোর্সের মধ্যে থাকছে, প্রতিদিন লাইভ ক্লাস থাকছে, রেকর্ডিং ক্লাস থাকছে এবং অধ্যায় ভিত্তিক মক টেস্ট, অর্থাৎ যে ক্লাসটা করানো হবে পরের দিন সেই ক্লাসটার উপরে মক টেস্ট থাকবে এবং প্রত্যেকটা ক্লাসে টাইপিং করা অর্থাৎ প্রিন্টেড নোট কপি থাকবে, যেগুলো তোমরা অতি সহজে ভালো করে পড়তে পারবে। যারা আমাদের কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217, আমাদের ক্লাস শুরু হবে জানুয়ারির 1 তারিখ থেকে। তো যারা ভর্তি হবে অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করো। অনেক দেওয়া আছে অনেক। চলি এবার আমরা যে সমাসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি কর্মধারয় সমাস। এটাও কিন্তু পরীক্ষায় বারবার আসে এখান থেকে। তাহলে এই কর্মধারয় সমাস সম্পর্কে আমরা একটু জেনে নিব। চলে আসি কর্মধারয় সমাসের সংজ্ঞা কি বলছে, যে সমাসে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সঙ্গে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থ প্রধানভাবে প্রতীয়মান হয়, তাকে আমরা কি বলবো, কর্মধারয় সমাস। তাহলে এখানে কি দেখলাম, এখানে আমরা দেখলাম যে সমাসে বিশেষণ পদের সঙ্গে বিশেষ্য মানে অ্যাডজেক্টিভ পদের সঙ্গে নাউন, ঠিক আছে, এবং পরপদের অর্থ কি হবে, প্রাধান্য পাবে, তাকে আমরা কি বলবো, কর্মধারয় সমাস। ইজ ইট ক্লিয়ার? দেখো
এবার দেখো সহজভাবে লেখা আছে কি, বিশেষণ পদ হতে পারে বা বিশেষণ ভাবাপন্ন পদ। এই বিশেষণ ভাবাপন্ন মানে কি, কোনো একটা শব্দ বিশেষণ না কিন্তু বাক্যে বিশেষণ হিসাবে ব্যবহার হয়েছে, মানে বিশেষণের অর্থ প্রকাশ করছে, সেগুলোকে আমরা বলবো বিশেষণ ভাবাপন্ন। ঠিক তেমনি বিশেষ্য ভাবাপন্ন মানে যে পদগুলি বিশেষ্য নয়, মানে যে পদগুলি নাউন না কিন্তু নাউনের মতো ব্যবহার করা হয়েছে, সেইগুলোকে আমরা বলবো বিশেষ্য ভাবাপন্ন পদ। তাহলে এই দুটো মিলনের ফলে তৈরি হচ্ছে কর্মধারয় সমাস, আর এই সমাসের পরো পদের অর্থটা প্রাধান্য পাবে। ওকে, দেখো এবার এখানে কি কি বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো মনে রাখবো। বলছে পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে, সমস্ত পদে পরপদ বা উত্তর পদের অর্থটাই প্রাধান্য পাবে। বলছে পূর্বপদ এবং পরপদের মধ্যে একটি বিশেষণ অপরটি বিশেষ্য হতে পারে অথবা দুটি বিশেষণ হতে পারে। ঠিক আছে, ব্যাসবাক্য গঠন কি, ব্যাসবাক্য সাধারণত কি কি শব্দ থাকবে, ব্যাসবাক্য সাধারণত কি কি থাকবে, যে ব্যাসবাক্যে সাধারণত যে থাকতে পারে, যিনি থাকতে পারে, যিনি তিনি থাকতে পারে, যা তা থাকতে পারে, মতো থাকতে পারে, ন্যায় থাকতে পারে, রূপ থাকতে পারে। এই ধরনের শব্দগুলো থাকলে সেটাকে আমরা বলবো কর্মধারয় সমাস। এবার আমরা দেখব এই কর্মধারয় সমাসের কি কি ভাগ রয়েছে, আমরা একটু পড়ে নিব। তার আগে কিছু উদাহরণ দেখো, তারপর আমরা ভাগগুলোকে দেখব। যেমন দেখো এখানে একটা উদাহরণ দেখি, আমরা একটা উদাহরণ যদি দেখি, যেমন হচ্ছে কি নীল উৎপল, কি হচ্ছে নীল উৎপল, তাহলে কি হবে নীল যে উৎপল, উৎপল মানে কি পদ্ম, যে পদ্মটা নীল তাকে বলছে নীল উৎপল। তাহলে এখানে দেখো নীলটা কি অ্যাডজেক্টিভ আর উৎপলটা হচ্ছে নাউন, আর কার অর্থ প্রাধান্য পেয়েছে, এই উৎপলের অর্থ প্রাধান্য পেয়েছে, মানে মেনলি কাকে বলা হচ্ছে, পদ্মটা কি বলা হচ্ছে। ঠিক তেমনি এইভাবেই এইগুলো করতে হবে। অনেক সময় কি হয় অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভ মিলেও কিন্তু কর্মধারায় হয়। যেমন দেখো উদাহরণ হিসাবে এখানে রয়েছে, কি বলছে চালাক চতুর, যিনি চালাক তিনিই চতুর। তাহলে কি বলছে যিনি চালাক, চালাকটা কি অ্যাডজেক্টিভ, চতুর্থ অবজেক্টিভ, তাহলে যিনি চালাক তিনি হচ্ছে চতুর, চালাক চতুর। কাঁচা মিঠা, কাঁচা তাই মিঠা হতে পারি, বা কাঁচা অথচ মিঠা, দুই রকম ভাবে করতে পারি। কাঁচা অথচ মিঠা, তাকে আমরা বলবো কি কাঁচা মিঠা। আবার অনেক সময় নাউন প্লাস নাউন দিয়েও কিন্তু হতে পারে, যেমন হচ্ছে যিনি জজ তিনি সাহেব, জজ সাহেব। দেবর্ষি, যিনি দেব তিনি ঋষি, দেবর্ষি। তাহলে এগুলো সবই কিন্তু কর্মধারয় সমাসের এক একটা উদাহরণ। এবার আমরা এই কর্মধারয় সমাসের শ্রেণীভাগ পড়ব। কর্মধারয় সমাসকে আমরা মূলত পাঁচটি ভাগে ভাগ করব। কটি ভাগে? পাঁচটি ভাগে। একটাকে বলবো আমরা সাধারণ কর্মধারয়। দেখো কি বলছে, যে সমাসে বিশেষণ মানে কি অ্যাডজেক্টিভ এবং নাউন পদ মিলে সমাস হয় এবং পরপদের অর্থ প্রধান থাকে, অতিরিক্ত কোনো বিশেষ রূপ থাকে না, যেমন উপমান উপমিত রূপক থাকে না, সেগুলোকে আমরা বলবো কি সাধারণ কর্মধারয়। তোমাদের মধ্যে প্রশ্ন হতে পারে স্যার উপমান উপমিত রূপক এগুলো কি, এগুলো আমরা একটু পরে জানবো। তাহলে সাধারণ কর্মধারয়টা কি, যেটা নর্ম্যাল, যেটা নর্ম্যাল কর্মধারয় সমাস, সেটাকে আমরা বলবো সাধারণ। কি করে চিনবো স্যার? ব্যাসবাক্যে যে, যিনি তিনি, যা তা এইগুলো দ্বারা যুক্ত থাকবে, এগুলোকে আমরা বলবো কি সাধারণ কর্মধারয়। ওকে, এখানে অনেক উদাহরণ দেওয়া আছে, যেমন আমি কয়েকটা উদাহরণ বলি তোমাদের। যেমন হচ্ছে মহাত্মা, মহান যে আত্মা বা মহান যে আত্ম, তাকে বলছে কি মহাত্মা। মহান যে আত্ম মানে কি যার আত্মাটা কি মহান। তো লাল গোলাপ, লাল যে গোলাপ, তাহলে কি হচ্ছে লাল গোলাপ, লাল গোলাপটা কি লাল যে গোলাপ, যে গোলাপটা লাল তাকে তোমরা লাল গোলাপ বলবো। তারপর দেখো রাজর্ষি, যিনি রাজা তিনি ঋষি, তাকে আমরা বলবো রাজর্ষি। তাহলে এগুলো কি, এগুলো সবই কিন্তু সাধারণ কর্মধারয় সমাস। তারপর চলে আসি মধ্য পদলোপী, নাম শুনে বুঝতে পেরেছ মিডিলের কোনো একটা পদ কিভাবে লোপ পাবে। তাহলে ব্যাসবাক্যে এমন একটি পদ থাকবে যেটা পুরোপুরিভাবে
লোপ পেয়ে যাবে, মানে হারিয়ে যাবে, সেটাকে আমরা বলবো কি মধ্য পদলোপী কর্মধারয়। বলছি দেখো, যে কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের মধ্যবর্তী ব্যাখ্যামূলক পদ বা পদ সমষ্টি লোপ পাই তাকে আমরা কি বলবো মধ্য পদলোপী কর্মধারয়। যেমন একটা উদাহরণ দিলে আমরা জিনিসটা বুঝতে পারবো। চলো উদাহরণ দেখো, বলছে সিংহাসন কি হবে সিংহ চিহ্নিত আসন। ব্যাসবাক্য কি করলে কি হবে সিংহ চিহ্নিত আসন হয়ে গেল কি সিংহাসন। এই যে চিহ্নিত, এই চিহ্নিত কথাটা কিন্তু নাই, একদম রিমুভ হয়ে গেছে, এখানে চিহ্নিত পদটি লোপ পেয়েছে, তাই এগুলোকে আমরা কি বলবো মধ্য পদলিপি। তারপর দেখো ঘি ভাত, ঘি মাখানো ভাত, তাহলে যে ভাতটাতে ঘি মাখানো হয়েছে সেটা কি তো আমরা ঘি ভাত বলবো, তাহলে মাখানো শব্দটি বাদ চলে গেল। ঠিক আছে, পোলাও, বলছে পোলাও নির্দেশক অন্ন, তাকে বলছে পোলাও। তারপর দেখো মৌমাছি কি হবে মৌমাছি কি হবে মৌ সংগ্রহকারী মাছি, এটা বাদ দিয়ে দাও, কি হবে মৌ সংগ্রহকারী মাছি, তাকে কি বলবো আমরা মৌমাছি। মৌ মানে কি মধু, তাহলে মধু সংগ্রহকারী মাছি, এই সংগ্রহকারীটা বাদ চলে গেল, মৌমাছি হয়ে গেল। তাহলে এইগুলোকে আমরা কি বলবো মধ্য পদলোপী কর্মধারয়। তাহলে এগুলো অনেক উদাহরণ দেওয়া আছে, পড়ে নিবে। তারপরে এবার চলে আসি আমরা উপমান কর্মধারয় সমাস। এই উপমান কর্মধারয় সমাসটা কি একটু দেখে নাও। বলছে যার সাথে তুলনা করা হয় তাকে কি বলছে উপমান। ভালো করে জিনিসটা বুঝে পরীক্ষা আসে। তাহলে যার সঙ্গে তুলনা করা হবে তাকে আমরা কি বলবো উপমান। ঠিক আছে, তাহলে কি বললাম যার সাথে তুলনা করা হবে তাকে আমরা বলবো কি উপমান। তাহলে যেমন ধরো আমি ধরো তোমাকে আমরা বলি না তোমার চাঁদের মতো মুখ, তাহলে তোমার যে মুখটা কার সঙ্গে তুলনা করছি চাঁদের সঙ্গে তুলনা করছি, তাহলে এখানে চাঁদটা হবে কি উপমান। ভালো করে বোঝো, তাহলে কি বলছে চাঁদের সঙ্গে তুলনা করা হচ্ছে, এটাকে আমরা বলবো উপমান। ওকে, বলছে চাঁদের সঙ্গে তুলনা করা হচ্ছে কাকে তোমার মুখটাকে, মানে চাঁদের মতো মুখ, মানে চাঁদ মুখ। আর বলি না বাহ তোমার তো খুব সুন্দর চাঁদ মুখ, চাঁদ মুখ মানে কি তোমার মুখটাকে চাঁদের সঙ্গে তুলনা করা হচ্ছে। তাহলে যার সঙ্গে তুলনা করা হবে তাকে আমরা কি বলবো উপমান। প্রত্যক্ষ কোনো বস্তুটাকে কি বলবো উপমেয়, যেটা প্রেজেন্ট থাকবে সেটাকে আমরা বলবো উপমেয়। উপমেয় কোনটি হবে চাঁদের মতো মুখ, তাহলে মুখটা কি হবে উপমেয়। তাহলে এখানে প্রেজেন্ট কি আছে প্রেজেন্ট আছে তোমার মুখটা, আর কোনটা প্রেজেন্ট নাই চাঁদটা কিন্তু উপস্থিত নাই, যেটা উপস্থিত নেই সেটাকে আমরা বলবো উপমান, আর যেটা উপস্থিত আছে সেটাকে আমরা কি বলবো বলো, যেটা মানে প্রত্যক্ষ কোনো বস্তু সেটাকে বলবো কি আমরা উপমেয়। তাহলে যেটা প্রত্যক্ষ, ঠিক আছে, যেটা আছে প্রেজেন্ট, যেটা প্রেজেন্ট রয়েছে সেটাকে আমরা বলবো উপমেয়, আর যেটা প্রেজেন্ট নেই সেটাকে বলবো আমরা উপমান। তাহলে দেখো চাঁদের মতো মুখ, আমরা কি বললাম চাঁদের মতো মুখ, চাঁদের মতো মুখ। দেখো এই যে চাঁদ, এই চাঁদটা কিন্তু আমার কাছে নেই, কি রয়েছে শুধু মুখটা রয়েছে, এই মুখটা রয়েছে তাই তো। তাহলে চাঁদের সঙ্গে তুলনা করছি, তাই চাঁদটা হবে কি উপমান, তাহলে চাঁদটা হবে উপমান। আর মুখটা কি মুখটা হবে উপমেয়, মুখটা হবে উপমেয়, যেটা প্রেজেন্ট থাকবে সেটাকে বলবো আমরা উপমেয়। তাহলে যার সঙ্গে তুলনা করা হবে তাকে বলবো উপমান, আর যাকে তুলনা করা হবে তাকে আমরা বলবো উপমেয়। ঠিক আছে, আর অনেক জায়গায় আমরা সাধারণ গুণ থাকে, এটা আমরা পরে দেখব সাধারণ গুণটা। এবার দেখো উপমান কর্মধারয় সমাস আমরা কিভাবে চিনব। বলছে এটি সবসময় সত্য বাস্তব হয়ে থাকবে, মানে বাস্তব জিনিসকে নির্দেশ করবে। যেমন এখানে কি থাকবে এখানে এই সমাসে উপমান থাকবে আর সাধারণ ধর্ম থাকবে। কি বললাম উপমান থাকবে, সাধারণ ধর্ম থাকবে, আর ন্যায় এবং মতো যুক্ত থাকবে, সেটাকে আমরা বলবো কি উপমান কর্মধারয় সমাস। কি বলবো উপমান কর্মধারয় সমাস। বোঝা গেল ক্লিয়ার। তাহলে কি হচ্ছে ব্যাসবাক্যে উপমান থাকবে এবং সাধারণ ধর্ম থাকবে। তাহলে উপমান কাকে বলছে
যাকে তুলনা করা যার সঙ্গে তুলনা করা হবে তাকে বলবো আমরা উপমান। চলো উদাহরণ দেখো, ভালো করে দেখো। বলছে তুষারের ন্যায় শুভ্র, তুষার শুভ্র। ধরো কোন একটা জিনিস আছে, যে জিনিসটা বরফের মতো সাদা, যে জিনিসটা বরফের মতো সাদা। তাহলে কোন একটা জিনিস আছে, সে ধরো একটা তোমার লেখার পেজ আছে, ধরো একটা A4 সাইজের পেজ আছে, বা তোমার ধরো একটা জামা আছে, তোমার মা তোমাকে একটা জামা কিনে এনে দিয়েছে, যে জামাটা একদম সাদা। তাহলে কিরকম সাদা? বরফের ন্যায় সাদা, মানে তুষারের ন্যায় সাদা। তাহলে তোমার জামাটাকে কার সঙ্গে তুলনা করলাম? বরফের সঙ্গে তুলনা করলাম। তাহলে এখানে প্রেজেন্ট কে রয়েছে? তোমার জামাটা রয়েছে। বরফ কি প্রেজেন্ট রয়েছে? প্রেজেন্ট নেই। তাহলে এই তুষারটা কি হবে? উপমান হবে, উপমান হবে। কি ঠিক আছে? আর ন্যায় তো থাকবে বললাম। আর এই শুভ্র, শুভ্র মানে কি? সাদা। এটা একটা সাধারণ গুণ থাকছে, তাহলে সাধারণ গুণ। তাহলে এটাকে আমরা বলবো উপমান কর্মধারয়। তাহলে যে সমাসে উপমান থাকবে এবং সাধারণ গুণ থাকবে তাকে বলবো আমরা উপমান কর্মধারয়। যেমন ধরো কাঁচ স্বচ্ছ, মানে কাচের ন্যায় স্বচ্ছ কোন একটা জিনিস। ধরো জল, জলটা একদম কাচের মতো স্বচ্ছ বলি না, কিন্তু কাঁচ নেই, জলটা আছে, তাহলে কাচের ন্যায় স্বচ্ছ। বোঝা গেল? এইগুলো কিন্তু আমরা ভালো করে দেখে রাখবো। তারপরে সেকেন্ড মানে 4 নম্বর যে শ্রেণীভাগ রয়েছে সেটা হচ্ছে উপমিত। তাহলে একটা পেলাম কি উপমান, উপমেয়, আর একটা পেলাম কি উপমিত কর্মধারায়। তাহলে উপমিত কর্মধারায় কি বলবো? এখানে সাধারণ গুণটা থাকবে না। এই যে সাধারণ গুণ, সাধারণ গুণটা কিন্তু থাকবে না। তাহলে কি থাকবে স্যার? এখানে উপমান থাকবে আর উপমেয় থাকবে। কি বললাম? যে সমাসে উপমান এবং উপমেয় থাকবে কিন্তু কোন রকম সাধারণ গুণ থাকবে না, তাকে আমরা কি বলবো? উপমিত কর্মধারয় সমাস। বোঝা গেল? ক্লিয়ার? দেখো এখানে উপমেয় থাকছে আর উপমান থাকছে, এবং ন্যায় মতো এগুলো তো থাকবেই। বোঝা গেল? এবং পূর্বপদ এবং পরপদ উভয় কিন্তু নাউন হবে। কি বললাম? দুটো পদই কিন্তু নাউন হবে। চলে আসো উদাহরণ। বলছে দেখো পুরুষ চন্দ্রের ন্যায়। পুরুষ চন্দ্র মানে যে চন্দ্রমুখ, তাহলে কি বলছে? চন্দ্রমুখ। ভালো করে দেখো, চন্দ্রমুখ। বোঝা গেল? চন্দ্রমুখ মানে কি? মুখ চন্দ্রের ন্যায়। তাহলে কি বললাম? মুখ চন্দ্রের ন্যায়। আমরা এখানে কখনো করব না চন্দ্র মুখের ন্যায় না। তাহলে কি করে? মুখ চন্দ্রের ন্যায়। তাহলে মুখটা কি বলতো? মুখটা হচ্ছে উপমেয়, এটা হচ্ছে উপমেয়। আর চন্দ্রের সঙ্গে মানে যার সঙ্গে তুলনা করা হবে তাকে বলবো উপমান, উপমান। তাহলে উপমেয় থাকছে আর উপমান থাকছে, এটাকে আমরা কি বলবো? উপমিত কর্মধারয় সমাস। তারপর চলে সব পুরুষ সিংহের ন্যায়, মানে পুরুষ সিংহ। দেখো এখানে কিন্তু সাধারণ গুণটা নেয়। আমি একবারও বলছি না পুরুষ সিংহের ন্যায় হিংস্র, এটা আমি কিন্তু কখনো বলছি না। ঠিক আছে? আমি কি বলছি? পুরুষ সিংহের ন্যায়। পুরুষ সিংহের ন্যায় কি? সে শক্তিশালী না হিংস্র না সাহসী? কি সেটা সাধারণ যে গুণ সেটা এখানে কিন্তু উল্লেখ নেই। তা আমি কি বলছি? পুরুষ সিংহের ন্যায়। তো এখানে পুরুষ কি? পুরুষকে তুলনা করা হচ্ছে কার সঙ্গে? সিংহের সঙ্গে। তাহলে যার সঙ্গে তুলনা করা হবে তাকে বলো উপমান, আর যাকে তুলনা করা হবে সেটা হচ্ছে উপমেয়। বোঝা গেল? ক্লিয়ার? তো এইগুলোকে বলছে উপমিত কর্মধারয় সমাস। ওকে, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি রূপক কর্মধারয়। এই রূপক কর্মধারয় সমাস চেনা খুবই সহজ। এখানে কি থাকবে? রূপ কথাটি থাকবে। কি থাকবে? রূপ কথাটি থাকবে। আর এখানে দেখো রূপক কর্মধারয় কি হচ্ছে? উপমেয় মানে যেটা বাস্তব বস্তু, এবং উপমান মানে যার সঙ্গে তুলনা করা মধ্যে কোনো অভেদ কল্পনা করা হলে সেটাকে বলবো আমরা রূপক কর্মধারয়। এখানে আমরা জিনিসটা কি দেখব? উপমেয় পদটি সাধারণত অদৃশ্য হবে, মানে যেটা চোখে দেখা যাবে না। এখানে উপমেয়টা কি? উপমেয়টা যেটা মানে প্রেজেন্ট, যেটা প্রেজেন্ট রয়েছে সেটা কি? সেটাকে আমরা চোখে দেখতে পাবো না, অদৃশ্য, অনুভূতির মাধ্যমে বুঝবো। এবং আর উপমান পদটি হবে দৃশ্যমান। উপমান মানে যাকে যার সঙ্গে তুলনা করা হবে, যার সঙ্গে তুলনা করা হবে সেটা হচ্ছে কি? দৃশ্যমান, যেটা আমরা চোখে দেখতে পাবো। আর
যাকে তুলনা করা হয়েছে সেটা আমরা চোখে দেখতে পাবো না, অনুভব করতে পারবো, সেটাকে বলবো আমরা রূপক কর্মধারয়। উদাহরণ দেখো, বলছে মন পাখি। ভালো করে দেখো, মন পাখি, তাহলে এখানে পাখি, ভালো করে দেখো, পাখিটা আমরা দেখতে পাই কিন্তু মনটা কি আমরা দেখতে পাই? বলো, পাখিটা দেখতে পাই, তাহলে পাখিটা কি? পাখিটা হচ্ছে উপমেয়, তাহলে পাখিটা উপমেয়। আর মনটা কি? মনের সঙ্গে তুলনা করা হচ্ছে উপমান, এই উপমান এটা, তাহলে উপমানটা কি দেখতে পাবো না, আর উপমেয়টা দেখতে পাবো। আর এখানে দেখো রূপ কথাটি ব্যবহার করা হয়েছে, তাই এটা রূপক কর্মধারায়, বোঝা গেল। তার দেখো ক্রোধানল, এই ক্রোধ, ক্রোধ মানে রাগ, রাগটা কি আমরা দেখতে পাই? পাই না। অনল, অনল মানে কি? আগুন, আমরা জানি। তাহলে ক্রোধানল হয়ে গেল। তারপর চলে আসো, দেখো, তারপর চলে আসো, আরো অনেক উদাহরণ রয়েছে, যেমন দেখো দিল দরিয়া, এই যে দিল দরিয়া, এখানে দিল, দিলটা কি আমরা দেখতে পাবো? পাবো না, কিন্তু দরিয়া, দরিয়াটা আমরা দেখতে পাবো, তাই এটাকে আমরা বলবো দিল দরিয়া। অর্থাৎ রূপক কর্মধারয় রূপ কথাটি কিন্তু ব্যবহার করা হবে, বুঝতে পারো। জীবন নদী, জীবন আমরা দেখতে পাই না, নদী দেখতে পাই, জীবন নদী, তাহলে এই জিনিসগুলোকে আমরা কি বলবো? রূপক কর্মধারয়। তাহলে পুরো কর্মধারয় সমাস এবং তোমাদের দ্বিগু সমাস, দ্বন্দ্ব সমাস, পুরোটাই আমি কিন্তু কমপ্লিট করে দিলাম। ওকে, এবার দেখো, এই টপিকের ওপর তোমাদের প্রচুর এমসিকিউ দিয়েছি, দেখতে পাচ্ছ এমসিকিউ গুলো, এখানে এমসিকিউ রয়েছে, পাশে উত্তর দেওয়া আছে, একদম সুন্দর গুছিয়ে একদম নোটস তৈরি করে দিয়েছি, যাতে তোমাদের কোনো জায়গায় কোনো কিছু আর খুঁজতে না হয়। একদম কোনো বইয়ে কিন্তু এত সুন্দর করে লেখা পাবে না। তোমরা যখন প্র্যাকটিস করবে, এটাকে জুম করে নিলে পাবে। দেখো, এটা যদি আমরা জুম করে নিই, তাহলে আমরা দেখতে পাবো এই লেখাটা। হুম, বোঝা গেল? দেখো, দেখতেছো, তাহলে আমরা আনসারটা দেখতে পাচ্ছি না। এবার কিন্তু আমরা ইজিলি প্র্যাকটিস করতে পারবো। যেমন দেখো, বলছে ত্রিভুবন কোন সমাসের উদাহরণ? কর্মধারয় সমাস, দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, আর বহুব্রীহি সমাস। তাহলে কি হবে আনসার? চেষ্টা করো তো দেখি, প্রত্যেকে, প্রত্যেকে চেষ্টা করো দেখি। তাহলে কি হবে আনসার? এটা হবে তিনটি ভুবনের সমাহার, মানে ত্রিভুবনের সমাহার, তাহলে এটা হবে আমাদের দ্বিগু সমাস, অপশন নাম্বার সি। চলে আসি পরের প্রশ্ন, বলছে নীল কমল কি ধরনের সমাস হবে? নীল কমল কি হবে আনসার? নীল কমল কোন সমাসের উদাহরণ? বলে ফেল আনসার। অবশ্যই এটা হবে আমাদের কর্মধারয় সমাস। কেন? এটা আমরা কি করে করব? নীল যে কমল, মানে যে কমলটা নীল, তাকে আমরা বলবো কর্মধারয় সমাস, অপশন বি হবে আনসার। চলে আসি আমরা সুখ দুঃখ, খুবই সহজ, এটা কি হবে? দ্বন্দ্ব সমাস, একদম তাই, সুখ ও দুঃখ, তাহলে এটা হবে দ্বন্দ্ব সমাস। তাহলে এইভাবে কিন্তু তোমরা এমসিকিউ গুলো প্র্যাকটিস করবে, আমি করাচ্ছি না, কারণ দেখতে পাচ্ছ এখানে সমস্ত আনসার কিন্তু দেওয়া আছে, তোমরা নিজেরাই প্র্যাকটিস করবে, এখানে আনসার দেওয়া আছে সুন্দর করে। মানে ভয় পাওয়ার কিচ্ছু নেই যে স্যার আমি পারবো কি করে। দেখো, মহাপুরুষ, মহান যে পুরুষ, ভেঙেও দেওয়া হয়েছে, তাই অযথা চিন্তা করার বিষয় নেই, ভালো করে প্র্যাকটিস করো। প্রচুর এমসিকিউ, প্রচুর, ঠিক আছে, কোনো জায়গায় কিচ্ছু খোঁজার দরকার নেই, প্রচুর এমসিকিউ দিয়েছি, এগুলো প্র্যাকটিস করো, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবে। ওকে, থ্যাংক ইউ।